হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করতে চলেছি ইলেকট্রোনেগাটিভিটি। ইলেকট্রোনেগাটিভিতার অর্থ হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তো তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায়? ধরে নাও দুটি অ্যাটম, এ অ্যাটম ও বি অ্যাটম। এই দুটি অ্যাটম পরস্পর সমযোজী বন্ধনে আবদ্ধ, অর্থাৎ এ অ্যাটমের সঙ্গে বি অ্যাটম সমযোজী বন্ধনে আবদ্ধ আছে এবং অ্যাটমগুলিকে আমরা অ্যাজুম করে নেব স্পেরিক্যাল সাইজ, অর্থাৎ গোলাকার সাইজ। তাহলে এই এ অ্যাটমের সঙ্গে বন্ড করেছে বি অ্যাটম বন্ড করেছে। তাহলে এই বন্ডটা হচ্ছে সমযোজী বন্ধন। যখন সমযোজী বন্ধন গঠিত হয় তখন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠিত হয়, অর্থাৎ দুটি ইলেকট্রন জোড় নিয়ে একটি বন্ধন গঠিত হবে, আর সেই দুটি ইলেকট্রন জোড় ঠিক ধরো মাঝখানে রয়েছে। এবার এ অ্যাটমের কেন্দ্রে নিউক্লিয়াস রয়েছে, বি অ্যাটমের কেন্দ্রে নিউক্লিয়াস রয়েছে। ধরলাম এটা এ অ্যাটম, এটা বি অ্যাটম। এ আর বি এর মধ্যে বন্ধন সৃষ্টি হয়েছে। এবার কি হবে, যে নিউক্লিয়াসে পজিটিভ চার্জ এই ইলেকট্রন পেয়ার উপর আকর্ষণ করবে, আর বি অ্যাটমের নিউক্লিয়াসে পজিটিভ চার্জ এই ইলেকট্রন পেয়ার উপর আকর্ষণ করবে। ধরে নিলাম যদি এ অ্যাটমের অ্যাট্রাকশন ফোর্স বেশি হয় বি অ্যাটমের তুলনায়, তখন ঘটবে কি? তখন ঘটবে যে এই অ্যাটম এই বন্ধন ইলেকট্রন জোড়টা নিজের দিকে টানলে আমরা কি দেখব? দেখব যে এ অ্যাটমের কাছে বন্ধন ইলেকট্রন জোড়টা খুব কাছে চলে আসে। এই এ অ্যাটমের কাছে ইলেকট্রন জোড়টা খুব কাছে চলে আসে। এর ফলে এ অ্যাটমটা কিছুটা নেগেটিভ চার্জগ্রস্ত হয়ে পড়ে এবং বি অ্যাটম কিছুটা পজিটিভ চার্জগ্রস্ত হয়ে পড়ে। এই ঘটনাকে বলা হয় ইলেকট্রোনেগাটিভিটি। অর্থাৎ ইলেকট্রোনেগাটিভিটি বলতে বোঝায় যে সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় যে বন্ড ইলেকট্রন পেয়ারকে নিজের দিকে টানার যে ক্ষমতা, এই ক্ষমতাকে বলা হয় ইলেকট্রোনেগাটিভিটি। অর্থাৎ সমযোজী বন্ধন ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানার যে ক্ষমতাকে বলা হয় ইলেকট্রোনেগাটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। অর্থাৎ বন্ধন ইলেকট্রনকে নিজের দিকে টানবে, আর এই ঘটনাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। যে অ্যাটমের তড়িৎ ঋণাত্মকতা বেশি সেই অ্যাটমটি বন্ধন ইলেকট্রন জোড়টা বেশি করে নিজের দিকে টানে। অর্থাৎ যে অ্যাটমের তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগাটিভিটি বেশি, সেই অ্যাটমটি বন্ড ইলেকট্রন পেয়ার মানে বন্ধন ইলেকট্রন জোড় নিজের দিকে বেশি করে টানে। এর ফলে ওই অ্যাটমটি কিছুটা নেগেটিভ চার্জ হয়ে পড়ে এবং অপর অ্যাটমটি কিছুটা পজিটিভ চার্জ হয়ে পড়বে। ফলে এই অ্যাটমটি, যে অ্যাটমটা টানছে, এই অ্যাটমটি নেগেটিভ চার্জ হয়ে পড়ে, আর অপর অ্যাটমটি পজিটিভ চার্জ হয়ে পড়ে। এই যে ইলেকট্রন টানার যে প্রবণতা, এই প্রবণতা বা ক্ষমতাকে বলা হয় ইলেকট্রোনেগাটিভিটি, রাইট? যেমন ধরো যে ফ্লুরিনের সঙ্গে অক্সিজেন বন্ড হয়েছে, তাহলে ধরে নিচ্ছি যে ফ্লুরিনে ইলেকট্রনিটি বেশি হলে এই যে ইলেকট্রন পেয়ার রয়েছে সেই ইলেকট্রন পেয়ারটা ফ্লুরিন বেশি করে টানবে নিচের দিকে। টানলে আমরা কি দেখব, না ফ্লুরিনের খুব কাছে বন্ধন ইলেকট্রন জোড়টা থাকবে।
তাহলে যেহেতু বন্ধন ইলেকট্রন জোড় ফ্লোরিনের খুব কাছে থাকে, তাহলে ফ্লোরিন কিছুটা নেগেটিভ চার্জ এবং অক্সিজেন কিছুটা পজিটিভ চার্জ হয়ে পড়বে। আর এই যে ফ্লোরিনের যে টানার ক্ষমতা রয়েছে বন্ধন ইলেকট্রন জোড়কে, অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে অক্সিজেন তুলনায় ফ্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ। তো এই ইলেকট্রোনেগেটিভ অর্থাৎ বন্ধন ইলেকট্রন জোড়কে কীভাবে টানবে কোনো অ্যাটম, সেই টানার যে ক্ষমতাটা কার উপর নির্ভর করবে, অর্থাৎ বন্ড পেয়ারের ইলেকট্রন পেয়ারকে টানবে কোনো অ্যাটম। আর এই টানার যে অ্যাটম টানবে, এই টানার যে ক্ষমতা সেটা কার উপর নির্ভর করবে, নির্ভর করে কয়েকটি ফ্যাক্টরের উপর। প্রথমত ফ্যাক্টর হচ্ছে সাইজ ফ্যাক্টর। সাইজ ফ্যাক্টরের ওপর ইলেকট্রোনেগেটিভ নির্ভর করবে। কেন? ধরো একটা স্মল সাইজ অ্যাটমের সঙ্গে একটা বিগার সাইজ অ্যাটম বন্ড করা হয়েছে এবং এদের মধ্যে বন্ধন ইলেকট্রনটা ঠিক মাঝখানে রয়েছে, এটা হচ্ছে বন্ধন ইলেকট্রন জোড়। এবার স্মল সাইজ অ্যাটমের কেন্দ্রে পজিটিভ চার্জ রয়েছে আর লার্জ সাইজ অ্যাটমের কেন্দ্রে পজিটিভ চার্জ রয়েছে, এরকম রয়েছে। তাহলে এবার ভাবো যে এই পজিটিভ থেকে ইলেকট্রন পেয়ারের দূরত্ব আর এই পজিটিভ চার্জ থেকে ইলেকট্রন পেয়ারের দূরত্ব, যেহেতু এখানে দূরত্বটা কম আছে, তাহলে এই অ্যাটম অর্থাৎ নিউক্লিয়াস বন্ধন ইলেকট্রনের প্রতি বেশি করে আকর্ষণ করবে। তাহলে দূরত্ব যেহেতু কম, তাহলে লিখতে পারি যে বন্ড ইলেকট্রন পেয়ার এর প্রতি বেশি করে আকর্ষণ করে, কারণ দূরত্ব কম। আমরা জানি দূরত্ব কমের জন্য স্থিরত্বদের আকর্ষণটা বেশি হয়। আর এখানে কেন্দ্র থেকে পজিটিভ চার্জ ইলেকট্রন পেয়ার দূরত্ব অনেক বেশি, আর দূরত্ব বেশি হলে বন্ড ইলেকট্রন পেয়ার এর প্রতি তুলনামূলকভাবে কম করে আকর্ষণ করে। তাহলে দেখো সাইজ ছোট হলে বন্ধন ইলেকট্রন জোড়ের প্রতি আকর্ষণ বেশি হবে, কারণ নিউক্লিয়াস এবং বন্ধন জোড়ে ইলেকট্রনের মধ্যে দূরত্বটা কম থাকবে। তাহলে এর ফলে আমরা কি দেখব, যে স্মল অ্যাটমটি বন্ধন ইলেকট্রন জোড়টা বেশি করে নিজের দিকে টেনে নেবে, অথবা ইলেকট্রন জোড়টা বেশি করে নিজের দিকে টানবে এই স্মল অ্যাটম। তো এর ফলে অ্যাটমটা কিছুটা নেগেটিভ চার্জগ্রস্ত হয়ে পড়বে আর লার্জ সাইজ অ্যাটমটা কিছুটা পজিটিভ চার্জগ্রস্ত হয়ে পড়বে। তাহলে যেহেতু এই অ্যাটম বেশি করে টানছে, অর্থাৎ এই স্মল অ্যাটমটা বেশি করে টানছে ইলেকট্রন পেয়ার, তাহলে বলবো এই স্মল অ্যাটমে ইলেকট্রোনেগেটিভিটি বেশি। কারণ আমরা জানি যে বন্ধন ইলেকট্রন জোড় টানার যে ক্ষমতা সেটা বলা হয় ইলেকট্রোনেগেটিভ। তাহলে সংক্ষেপে ই ফর ইলেকট্রো, এন ফর নেগেটিভিটি বেশি হবে স্মল অ্যাটমের ক্ষেত্রে, আর লার্জ অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভ মানটা কম হবে। তাহলে আমরা বলতে পারি যে কোনো পিরিয়ডের ক্ষেত্রে যতই আমরা লেফট থেকে রাইটে যাব, ততই কিন্তু ধীরে ধীরে সাইজটা কমে যায়। যেহেতু সাইজ কমে যাচ্ছে, তাহলে তার ইলেকট্রোনেগেটিভ মানটা বৃদ্ধি পাবে। তাহলে যে কোনো পিরিয়ডের ক্ষেত্রে আমরা দেখব যে লেফট টু রাইট, অর্থাৎ বাম থেকে ডানে যদি যাওয়া যায়, তাহলে তার ইলেকট্রোনেগেটিভ মানটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে, তার কারণ সাইজটা ধীরে ধীরে কমে যায়। যেমন ধরো সেকেন্ড যে পিরিয়ড রয়েছে, এই সেকেন্ড পিরিয়ডের এলিমেন্টগুলো লিথিয়াম রয়েছে, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। যতই আমরা ধীরে ধীরে লেফট থেকে রাইটে যাব, তার ইলেকট্রোনেগেটিভ বাড়বে, কারণ সাইজ ছোট হয়ে যাচ্ছে। তাহলে ফ্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, তারপরে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, বোরন, বেরিলিয়াম এবং লিথিয়াম। একই রকমভাবে আমরা থার্ড যে পিরিয়ড রয়েছে, এই থার্ড পিরিয়ডের ক্ষেত্রে আমরা কি দেখব, যে এলিমেন্টগুলো রয়েছে সোডিয়াম,
ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন রয়েছে, তারপরে ফসফরাস রয়েছে, সালফার, ক্লোরিন। যতই আমরা লেফট থেকে রাইটের দিকে আসবো ততই কিন্তু ইলেকট্রোনেগেটিভ মানটা বৃদ্ধি পাবে, কারণ সাইজটা ছোট হয়ে যায়। তাহলে ইলেকট্রনটি বেশি হবে সিএল, তারপরে সালফার, তারপরে ফসফরাস, তারপরে সিলিকন, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে সোডিয়াম। এই রকম অর্ডার আসবে। তাহলে গ্রুপ ওয়াইজ কী করবে? গ্রুপ ওয়াইজ যদি আমরা টপ থেকে বটমের দিকে আসবো অথবা ওপর থেকে নিচে যাওয়া যাবে, সাইজটা বৃদ্ধি পায়, অর্থাৎ পরমাণু আকার বৃদ্ধি পায়। এই পরমাণু আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইলেকট্রোনেগেটিভ মানটা ধীরে ধীরে কমে যাবে। যেমন ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। যতই টপ থেকে বটমের দিকে আসবো সাইজটা বৃদ্ধি পাবে। তাহলে এখানে সাইজটা বৃদ্ধি পায়, সাইজ বাড়ে। তাই সাইজ যখন বাড়বে তার ইলেকট্রোনেগেটিভ মানটা কমে যাবে। তাহলে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এই রকম অর্ডারে আসবে। বা ধরো গ্রুপ ওয়াইজ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, এই সমস্ত এলিমেন্টগুলো যখন আমরা একই গ্রুপে রয়েছে ওপর থেকে নিচে ধীরে ধীরে অগ্রসর হব তখন সাইজটা বৃদ্ধি পায়, আর সাইজ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রোনেগেটিভ মানটা কমে যাবে। তাহলে বেরিলিয়াম আসবে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম এবং বেরিয়াম, এই রকম অর্ডারটি আসবে। তাহলে এইগুলো প্রত্যেকটা আমরা সাইজ দিয়ে বললাম। তো ইলেকট্রোনেগেটিভ শুধু সাইজ ফ্যাক্টর উপর নির্ভর করে না, করে নিউক্লিয়াসের চার্জ তথা প্রোটন নাম্বারের উপর। তাহলে সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে প্রোটন নাম্বার। প্রোটন নাম্বার বা পজিটিভ চার্জ, প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যার উপর নির্ভর করে, কারণ প্রোটন সংখ্যা পজিটিভ চার্জ। কীভাবে নির্ভর করবে? ধরো দুটি অ্যাটম পরস্পর বন্ড তৈরি করেছে, এই অ্যাটমের সঙ্গে আর এই একটা অ্যাটম বন্ড তৈরি করেছে। এই অ্যাটমে ধরলাম 7টা প্রোটন আছে, 7 প্রোটন ধরে নিচ্ছি, আর এর কেন্দ্রে ধরলাম 9 প্রোটন আছে। তাহলে এখানে 7টা প্রোটন আর এই অ্যাটমে 9 প্রোটন। তাহলে এইরকম দুটি অ্যাটম পরস্পর বন্ধন সৃষ্টি করেছে। তাহলে বন্ধন ইলেকট্রন জোড়টা এখানে রয়েছে। তাহলে 7টা প্রোটন দিয়ে ইলেকট্রন জোড়কে আকর্ষণ করবে আর 9 প্রোটন দিয়ে ইলেকট্রন জোড়কে আকর্ষণ করবে। তাহলে এখান থেকে সহজেই বোঝা যাচ্ছে 9 প্রোটন ইলেকট্রন জোড়কে বেশি করে আকর্ষণ করবে। তাহলে এই অ্যাটমের বন্ধন ইলেকট্রন জোড়ের প্রতি বেশি আকর্ষণ থাকে। বন্ড ইলেকট্রন পেয়ার এর প্রতি বেশি আকর্ষণ থাকে, বেশি আকর্ষণ থাকে। তাহলে বেশি আকর্ষণ থাকলে ওই 9 প্রোটন বিশিষ্ট অ্যাটমটি ইলেকট্রন পেয়ার বেশি করে টানবে নিজের কাছে। তাহলে আমরা কি দেখব? দেখব যে এই অ্যাটম যা 7টা প্রোটন ছিল তার সঙ্গে বন্ড ছিল আর একটা অ্যাটম যার সঙ্গে 9টা প্রোটন। তাহলে এখানে +9 প্রোটন, রাইট, আর এখানে +7 প্রোটন। তো যেহেতু 9 প্রোটন বেশি করে ইলেকট্রন টানছে, তো ইলেকট্রন জোড়টা এই 9 প্রোটন বিশিষ্ট অ্যাটমের কাছে বেশি করে চলে আসে। তাহলে এইটা কিছুটা নেগেটিভ চার্জ হবে আর এইটা কিছুটা পজিটিভ চার্জ। তো যেহেতু এর টার্নটা বেশি, তাহলে এইটা হবে 9 প্রোটন হবে বেশি ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রোনেগেটিভ বেশি, আর এখানে হবে ইলেকট্রোনেগেটিভ মানটা কম। তাহলে এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে প্রোটন সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইলেকট্রোনেগেটিভিটি মানটা কিন্তু বৃদ্ধি পায়। তাহলে আমরা বলতে পারি যে প্রোটন সংখ্যা যত বেশি হবে তার সঙ্গে ইলেকট্রনের মানটাও তত বেশি হবে।
অর্থাৎ প্রোটন সংখ্যার সঙ্গে ইলেকট্রোনেগেটিভ মানটা সমানুপাতিক। প্রোটন সংখ্যা বেশি হলে ইলেকট্রোনেগেটিভ মানটা কিন্তু বেশি হবে। ধরো যে কোনো পিরিয়ডের ক্ষেত্রে ধরো বললাম যে লিথিয়াম রয়েছে, বেরিলিয়াম রয়েছে, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তাহলে দেখো এখানে যতই আমরা লেফট থেকে রাইটের দিকে আসছি ততই কিন্তু প্রোটন সংখ্যা বাড়ছে। তাহলে প্রোটন সংখ্যা যত বাড়বে তার ইলেকট্রোনেগেটিভ মানটা কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে ইলেকট্রোনেগেটিভ ফ্লোরিন বেশি হবে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, বোরন, বেরিলিয়াম আর লিথিয়াম এইরকম অর্ডারে থাকবে ইলেকট্রোনেগেটিভিটি। অর্থাৎ প্রোটন সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইলেকট্রোনেগেটিভ মানটা বৃদ্ধি পাবে। তাহলে যে কোনো পিরিয়ডের ক্ষেত্রে আমরা দেখব যে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তখনই কিন্তু তার ইলেকট্রোনেগেটিভ মানটা বেশি হয়। তাহলে প্রোটন সংখ্যার সঙ্গে এইভাবে নির্ভরশীল। আরেকটা ফ্যাক্টর দেখব আমরা, স্ক্রিনিং এফেক্ট। নাম্বার থ্রি স্ক্রিনিং এফেক্ট। অর্থাৎ স্ক্রিনিং এফেক্ট কথার অর্থ হচ্ছে আবরণী ক্ষমতা। আবরণী ক্ষমতার উপর ইলেকট্রোনেগেটিভ মানটা নির্ভর করছে। দেখো যে সমস্ত অরবিটালে আবরণী ক্ষমতা অনেক কম সেই সমস্ত অ্যাটমগুলি অ্যাট্রাকশন ফোর্স বেড়ে যায়। তাহলে আমরা লিখতে পারি যে আবরণী ক্ষমতা যদি কম হয়, আবরণী ক্ষমতা কম হলে তাহলে আকর্ষণ বল বেশি হবে, আকর্ষণ বল বেশি হবে। আর আকর্ষণ বল যদি বেশি হয় ইলেকট্রোনেগেটিভ মান বেশি হবে, রাইট? তাহলে কোনো কোনো অরবিটাল যদি নিউক্লিয়াসের চার্জকে বেশি করে আড়াল বা আবরণ করতে না পারে তাহলে নিউক্লিয়াসের চার্জ বন্ধন ইলেকট্রনের প্রতি বেশি করে আকর্ষণ করবে, অর্থাৎ তার ইলেকট্রোনেগেটিভ মানটা বৃদ্ধি পাবে। যেমন দেখা যায় বোরন ফ্যামিলিতে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। এই ইন্ডিয়াম থ্যালিয়াম দুটো এলিমেন্টের ক্ষেত্রে কি দেখব যে থ্যালিয়ামের ইলেকট্রোনেগেটিভ মানটা ইন্ডিয়াম অপেক্ষা বেশি। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি অফ থ্যালিয়াম বেশি হবে ইলেকট্রোনেগেটিভ অফ ইন্ডিয়াম, এরকম হবে। তো এদের ইলেকট্রনিক কনফিগারেশন দেখো। তো আমরা জানি বোরনের ক্ষেত্রে 2s2, 2p1, 3s2, 3p1, 4s2, 4p1, 5s2, 5p1 and 6s2। তাহলে 6s2, 6p1 ইলেকট্রন কনফিগারেশন রয়েছে। আর এটা 5s2, 5p1। যেহেতু 5s2, 5p1 আছে তাহলে তার ঠিক আগে যে সাবসেটটা রয়েছে 4d10, রাইট? আর এখানে যেহেতু 6s2, 6p1 আছে তার আগে রয়েছে 5d10 অ্যান্ড 4f14। তাহলে ইন্ডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন কত হবে? ইলেকট্রনিক কনফিগারেশন হবে 5s2, 4d10 অ্যান্ড 5p1 ইলেকট্রনিক কনফিগারেশন। থ্যালিয়ামের ক্ষেত্রে আসবে 6s2, 5d10, 4f14 অ্যান্ড 6p1 ইলেকট্রনিক কনফিগারেশন। যেহেতু এখানে 4f14 ইলেকট্রন রয়েছে তাহলে 4f14 সবচেয়ে কম আবরণ করে নিউক্লিয়াসের চার্জকে। তার মানে এই সমস্ত অ্যাটমের ক্ষেত্রে দেখব নিউক্লিয়াসের চার্জ বন্ধন ইলেকট্রনের প্রতি বেশি করে আকর্ষণ করে। তাহলে এইটার আবরণী ক্ষমতা কম, আবরণী ক্ষমতা কম। তো আবরণী ক্ষমতা কম হওয়ার জন্য বেশি করে আকর্ষণ করে, কারণ যত আবরণী ক্ষমতা কম হবে তত কিন্তু বেশি করে আকর্ষণ করবে। এর ফলে ইলেকট্রোনেগেটিভ অফ টিএল গ্রেটার দ্যান হবে ইলেকট্রোনেগেটিভ অফ আইএন, অর্থাৎ থ্যালিয়ামের ইলেকট্রোনেগেটিভ মানটা ইন্ডিয়াম অপেক্ষা বেশি হয়, রাইট?
আবার ইলেকট্রোনেগেটিভ মানটা হচ্ছে পজিটিভ চার্জের উপর নির্ভর করে। তাহলে নাম্বার 4 ফ্যাক্টর পজিটিভ চার্জ। পজিটিভ চার্জের উপর নির্ভর করে ইলেকট্রোনেগেটিভ ফ্যাক্টরটা। যে সমস্ত অ্যাটম বা আয়নের ক্ষেত্রে হাই পজিটিভ চার্জ, সেই সমস্ত অ্যাটমগুলি বন্ধন ইলেকট্রনকে বেশি করে টানবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভ মান বৃদ্ধি পাবে। যেমন ধরো আমরা আয়রন 2+ ও আয়রন 3+ অ্যাটমের ক্ষেত্রে কার ইলেকট্রোনেগেটিভ মান বেশি। প্রথমে আমরা এটাকে সাইজ ফ্যাক্টর দিয়ে ভাবলে কি দেখব, যে যত পজিটিভ চার্জ বেশি বাড়ে তত সাইজটা কিন্তু ধীরে ধীরে কমে যায়। তাহলে সাইজ বেশি হবে আয়রন 2+ গ্রেটার দেন আয়রন 3+। তাহলে আমরা দেখব যে আয়রন 2+ এর সাইজ বেশি হচ্ছে আয়রন 3+ এর তুলনায়। যেহেতু আয়রন 3+ বেশি, অর্থাৎ বেশি কম সাইজ রয়েছে, কম সাইজ, তাহলে ইলেকট্রোনেগেটিভ মানটা বেশি হবে। তো আমরা দেখব ইলেকট্রোনেগেটিভ মান আয়রন 3+ এর বেশি হবে আয়রন 2+ এর তুলনায়। কারণ আয়রন 3+ এর সাইজ ফ্যাক্টর অর্থাৎ সাইজটা অনেকটা ছোট হয়, আর এই ছোট সাইজের জন্য আয়রন 3+ ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান আয়রন 2+। একই ঘটনা দেখব যে SN2+ আর SN4+। তো SN2+ এবং SN4+ এর মধ্যে কার ইলেকট্রন বেশি? হাই পজিটিভ, মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে এইখানে ইলেকট্রোনেগেটিভ মান বেশি হবে SN4+ গ্রেটার দেন SN2+, কারণ SN4+ থেকে সাইজটা ছোট হয়। তা দেখব যে যত পজিটিভ চার্জ বাড়ছে তত বেশি ইলেকট্রোনেগেটিভ, যত পজিটিভ বাড়বে তত বেশি কিন্তু ইলেকট্রোনেগেটিভ। আমরা পিরিয়ডের ক্ষেত্রে পিরিয়ড টেবিলে কয়েকটি এলিমেন্টে ইলেকট্রোনেগেটিভ মানটা আমরা জানব। তো ইলেকট্রনিক মানটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রনিক মানটা জানার প্রয়োজন। প্রথমে দেখো হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেনের ইলেকট্রনিক মান হচ্ছে 2.1। লিথিয়াম রয়েছে, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তো ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রনিক মানটা 4.0, অক্সিজেন হবে 3.5, নাইট্রোজেন 3, কার্বন 2.5, বোরন 2, 1.5 অ্যান্ড 1। তাহলে দেখো এই সমস্ত অ্যাটমের ইলেকট্রোনেগেটিভ মান আমরা অ্যাপ্রক্সিমেট মানটা এটা লিখলাম। দেখো প্রত্যেকটা মান আমরা কিন্তু এটা লিখলাম, যেখানে ফ্লোরিন 4, অক্সিজেন 3.5, নাইট্রোজেন 3 এইভাবে। এবং প্রত্যেকটা অ্যাটমের মধ্যে দেখো ইলেকট্রনিক ডিফারেন্স হচ্ছে 0.5 করে। তাহলে ইজিলি এটাকে আমরা মেমোরাইজ করতে পারবো। ফ্লোরিন যদি 4 হয় তাহলে 0.5 করে ধীরে ধীরে কমিয়ে যাও। পরে যে অ্যাটমগুলো রয়েছে Cl, সালফার, ফসফরাস, সিলিকন, অ্যালুমিনিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে এবং সোডিয়াম, এদের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভ মান কত হবে? Cl3, এখানে 0.5 কমাও, রাইট, এখানটায় 0.4 কমাও, এখানটায় 0.3 কমাও, তারপর আবার 0.3 কমিয়ে দাও, 5 আসবে, এখানেও 0.3 কমাও, তাহলে 0.3 কমালে 1.2 আসবে অ্যান্ড 0.3 কমালে 0.9 আসবে। তো দেখো থার্ড যে পিরিয়ড রয়েছে তাদের ক্ষেত্রে ইলেকট্রনিক মানটা কী হবে? ক্লোরিন 3 শুরু হচ্ছে, 0.5 কমিয়েছি, 0.4 কমিয়েছি, তারপরে 0.3 করে কমিয়ে দিয়েছি। তাহলে এই দুটো পিরিয়ডের ক্ষেত্রে অর্থাৎ সেকেন্ড এবং থার্ড পিরিয়ডের ক্ষেত্রে প্রতিটা অ্যাটমের ইলেকট্রনিক মানটা জানার প্রয়োজন। তো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন। ব্রোমিনের ক্ষেত্রে ইলেকট্রনিক মানটা দেখব 2.8 আর আয়োডিন ক্ষেত্রে 2.5। তো 2.5 আয়োডিন রয়েছে। এরপরে এই সমস্ত এলিমেন্টের ক্ষেত্রে দেখব যে অক্সিজেন, সালফার, সেলেনিয়ামের ক্ষেত্রে এদের ইলেকট্রনিক মানটা 0.2 অথবা 0.1 করে কমে যায়। তাহলে এরপরে ইলেকট্রনিক মানটা 0.2 অথবা 0.1 করে কমে যায়। অর্থাৎ অ্যালুমিনিয়াম যদি 1.5 হয় তাহলে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম হবে ওই 1.4 এরকম আসবে। তো যেহেতু গ্যালিয়ামের ক্ষেত্রে আবার ইলেকট্রনিক কনফিগারেশন ডি অরবিটাল আছে, তাহলে এখানে ইলেকট্রনিক মানটা একটু বেশি হবে বা সমান হবে। এই রকম আমাদের ইলেকট্রনিক মানটা মুখস্থ রাখতে হবে। হাইড্রোজেন 2.1 এবং ফ্লোরিন 4, ক্লোরিন 3, এখানে 0.5 করে কমিয়েছি, আর প্রথম এলিমেন্টটা 0.5,
তারপরে 0.4, তারপরে 0.3 করে কমিয়েছি। অর্থাৎ এই সমস্ত অ্যাটমে ইলেকট্রন ডিমান্ডটা মনে রাখতে হবে। তো ফ্লুরিনের পরে নিয়ন রয়েছে, হিলিয়াম রয়েছে, এই সমস্ত অ্যাটম রয়েছে, অর্থাৎ ইনার্ট গ্যাস অ্যাটম। এদের ক্ষেত্রে ইলেকট্রন ডিমান্ডটা 0 ধরা হয়। কেন 0 ধরব? কারণ এই সমস্ত এলিমেন্টগুলি, অর্থাৎ হিলিয়াম, নিয়ন, এই সমস্ত এলিমেন্টগুলি ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, এটা 2s2 1s2 আছে। নিয়নের ক্ষেত্রে 2s2 2p6 ইলেকট্রনিক কনফিগারেশন, অর্থাৎ সাবসেলের সমস্ত অরবিটারে ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে। তাহলে যেহেতু ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, তাহলে এই সমস্ত অ্যাটমগুলি বন্ডিংয়ে অংশগ্রহণ করে না। তাহলে যখন এই বন্ডিংয়ে অংশগ্রহণ করছে, তাহলে বন্ড পেয়ার থাকবে না, আর বন্ড পেয়ার না থাকলে ইলেকট্রনেগেটিভ প্রশ্ন উঠছে না। অর্থাৎ এরা যেহেতু বন্ড তৈরি করতে পারছে না, তাই ইলেকট্রনেগেটিভিটি এদের 0 ধরা হয়। অর্থাৎ প্রত্যেকটা ইনার্ট গ্যাস, যে সমস্ত ইনার্ট গ্যাস এলিমেন্টগুলি বন্ড তৈরি করে না, তাদের ইলেকট্রন ডিমান্ডটা 0। তাহলে এই ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স অনুসারে বন্ডটা পোলার হয়ে যায়। পোলার বলতে বোঝায় একটা বন্ডের এক প্রান্তে নেগেটিভ, অপর প্রান্তে পজিটিভ থাকলে সেই বন্ডটাকে পোলার বলা হয়। তাহলে আমাদের বন্ড, কোভ্যালেন্ট বন্ড দুরকম দেখব। একটা বন্ড দেব পোলার বন্ড, আর অপর বন্ডটা হচ্ছে নন পোলার বন্ড। তো পোলার বন্ড মানে যে বন্ডের এক প্রান্তে নেগেটিভ, অপর প্রান্তে পজিটিভ থাকবে, সেই বন্ডটা হচ্ছে পোলার বন্ড। অর্থাৎ নেগেটিভ পোল অ্যান্ড পজিটিভ পোল থাকবে, সেটা হচ্ছে পোলার বন্ড। যেমন ধরো অক্সিজেনের সঙ্গে ফ্লুরিন যুক্ত আছে, তাহলে যেহেতু দেখো অক্সিজেনের ডান দিকে ফ্লুরিন থাকে, তাহলে ফ্লুরিন মোর ইলেকট্রোনেগেটিভ। তো ফ্লুরিন যদি মোর ইলেকট্রোনেগেটিভ হয়, তাহলে এই ইলেকট্রন পেয়ার ফ্লুরিন বেশি করে টানবে অক্সিজেনের তুলনায়। তাহলে এই ইলেকট্রন পেয়ারটা ফ্লুরিনের কাছে চলে আসে। তো ফ্লুরিন ইটসেলফ নেগেটিভ চার্জ, অক্সিজেন ইটসেলফ পজিটিভ চার্জ। তাহলে এখানে যে বন্ডটা সৃষ্টি হয়েছে, বন্ডটা কিছুটা পজিটিভ এবং নেগেটিভ চার্জ বিশিষ্ট হয়ে আছে। তাহলে এই বন্ডটাকে বলা হয় পোলার বন্ড। তাহলে এই রকম ভিন্ন অ্যাটম দ্বারা গঠিত বন্ডগুলিকে পোলার বন্ড হবে, বা ভিন্ন অ্যাটম দ্বারা গঠিত বন্ডগুলি প্রত্যেকটা পোলার বন্ড হবে। ধরো অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন, যেহেতু অক্সিজেন অ্যাটমে ইলেকট্রনিটি বেশি, তাহলে ইলেকট্রন জোটটা অক্সিজেনের খুব কাছে থাকবে। তাহলে অক্সিজেন নেগেটিভ চার্জ, হাইড্রোজেন পজিটিভ চার্জ। তাহলে এই যে বন্ডটা সৃষ্টি হয়েছে, এই বন্ডটা পোলার, কারণ এই বন্ড এক প্রান্তে নেগেটিভ, অপর প্রান্তে পজিটিভ। এই নেগেটিভটা হচ্ছে পজিটিভ, তাহলে এই বন্ডগুলো হচ্ছে পোলার বন্ড। নন পোলার হচ্ছে যখন সিমিলার অ্যাটম দিয়ে বন্ড তৈরি করবে, তখন কিন্তু বন্ডের মধ্যে কোনো নেগেটিভ পজিটিভ থাকবে না, অর্থাৎ এই ধরনের বন্ডকে নন পোলার বন্ড বলা হয়। ধরো সিএল অ্যাটমের সঙ্গে সিএল অ্যাটম বন্ড তৈরি করেছে, তাহলে দুটো অ্যাটম একই প্রোটন রয়েছে, একই সাইজ রয়েছে, তাহলে দুটি অ্যাটমই কিন্তু সমানভাবে ওই ইলেকট্রন পেয়ার, অর্থাৎ বন্ড ইলেকট্রন পেয়ার উপর আকর্ষণ করে। এর ফলে এদের ক্ষেত্রে ইলেকট্রন পেয়ারটা ঠিক মাঝখানে থাকবে। মাঝখানে থাকার ফলে ইলেকট্রনের সিমেট্রি হবে, কোনো এক পেসে বেশি হবে না, কোনো অপর পাশে বেশি হবে না, যার ফলে এদের চার্জ কিন্তু প্রত্যেকটা 0 থাকবে। তাহলে এই ধরনের বন্ডগুলিকে বলা হয় নন পোলার বন্ড। যেমন সিএল হতে পারে, এফ থেকে এফের হতে পারে, অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন হতে পারে। এই প্রত্যেকটা বন্ড কিন্তু নন পোলার বন্ড, কারণ এদের মধ্যে কোনো চার্জ সেপারেশন হবে না। তো পোলার বন্ড, এই পোলারিটি বৃদ্ধি পায় যত বেশি ইলেকট্রনিক ডিফারেন্স হবে, তত বেশি পোলারিটি বৃদ্ধি পাবে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি এর পার্থক্য যত বেশি হবে, বন্ধনের পোলারিটি তত বেশি, কেমন? ধরো নাইট্রোজেনের সঙ্গে আমরা অক্সিজেন যুক্ত করেছি, নাইট্রোজেনের সঙ্গে ফ্লোরিন যুক্ত করেছি, তাহলে এই দুটি বন্ডের মধ্যে কোন বন্ডটা বেশি পোলার? তাহলে নাইট্রোজেন দেখো সিমিলার অ্যাটম, অক্সিজেন ফ্লোরিন, যেহেতু ইলেকট্রনিটি ফ্লোরিন বেশি অক্সিজেন তুলনায়, তাহলে ফ্লোরিন বেশি করে টানবে। তো ফ্লোরিন বেশি করে টানলে ফ্লোরিন মোর নেগেটিভ চার্জ দেন অক্সিজেন, তাহলে এখানে চার্জ বেশি, ফ্লোরিন বেশি চার্জ, কোথায় ফ্লোরিন বেশি টানছে, তাহলে দেখবো যে এই বন্ডটা মোর পোলার,
আর এখানে বন্ডটা হচ্ছে লেস পোলার বন্ড। তাহলে এইভাবে আমরা কিন্তু পোলারিটির বিচার করতে পারি, যত বেশি ইলেকট্রনিক ডিফারেন্স হবে তত বেশি কিন্তু পোলারিটি আসবে বন্ধনের মধ্যে।